बैठो। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর বলছেন যে সবাই বসে যাও। হুজুর জিজ্ঞেস করছেন যে এখন কি প্রোগ্রাম। प्रोग्राम नया हुआ হুজুর तिलावत বলছেন যে किसने करनी तिलावत সুন্দর सुनाना প্রোগ্রাম সাজিয়ে রেখেছেন আপনারা। হুজুর জিজ্ঞেস করছেন যে কে তেলাওয়াত করবে, সুলাইমান বাজওয়া সাহেব? वालेकुम আচ্ছা, सलाम। হান্নান বাজওয়া সাহেব তেলাওয়াত করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات والأرض. إن الله هو الغني الحميد. ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله. إن الله عزيز حكيم. ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة. إن الله سميع بصير. ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير. ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل
وأن الله هو العلي الكبير. Translation অনুবাদ পড়বেন রমিজ আহমদ সাহেব। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে আয়াতগুলো পাঠ করা হয়েছে সেগুলোর উর্দু অনুবাদ আমি এখন পাঠ করছি। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর নামে যিনি অযাচিত অসীম দাতা, পরম দয়াময় এবং বারবার কৃপাকারী। আকাশমণ্ডলে ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই জন্য। নিশ্চয় আল্লাহই সেই সত্তা যিনি স্বয়ং সম্পূর্ণ এবং অতীব প্রশংসিত। আর পৃথিবীতে যত বৃক্ষ আছে যদি সব কলম হয়ে যায়, এবং এই যে সমুদ্র আছে আর তারই সাথে আরো 7 সমুদ্র কালি হয়ে যুক্ত হয়, তথাপি আল্লাহর বাণীসমূহ শেষ হবে না। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। তোমাদের সৃষ্টি এবং তোমাদের পুনরুত্থান একটিমাত্র প্রাণের সৃষ্টি ও পুনরুত্থানের ন্যায়। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিনে প্রবিষ্ট করেন এবং দিনকে রাত্রিতে প্রবিষ্ট করেন, এবং সূর্য ও চন্দ্রকে সেবায় নিয়োজিত করেছেন তিনি। এদের প্রত্যেকেই এক নির্দিষ্ট মেয়াদের দিকে ছুটে চলেছে, এবং তোমরা যাহা করছো আল্লাহ সে সম্বন্ধে সম্পূর্ণ অবহিত। এটি এই জন্য যে আল্লাহর সত্তাই সত্য, এবং তারা তাকে ছেড়ে যাকে ডাকে তা নিশ্চয় মিথ্যা। বস্তুত আল্লাহই অতীব উচ্চ, অতীব মহান। সেক্রেটারি তালিম সাহেব কি বলতে চান বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হুজুর, আপনার সমীপে ইউনিভার্সিটিতে যেসব ছাত্ররা যাচ্ছে তাদের সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা এই সংক্ষিপ্ত প্রেজেন্টেশনের উদ্দেশ্য। হুজুর, আমাদের কাছে এখন প্রায় 80% খোদ্দামের ডেটা রয়েছে, আর এখন পর্যন্ত 370 জন খোদ্দামের ডাটা আমাদের কাছে আছে। আর আমাদের ধারণা হলো যে প্রায় 450 থেকে 500 হলো টোটাল খুদ্দামদের সংখ্যা আমাদের জার্মানিতে যারা ইউনিভার্সিটিতে পড়ে। হুজুর, আমাদের কাছে যে তথ্যপাত্র রয়েছে প্রায় 450 থেকে 500 মতো ছাত্রের, তার মাঝে 67% ব্যাচেলর করছে, 19% মাস্টার্স করছে, আর 10% স্টার্স এক্সাম অর্থাৎ শিক্ষকতার পেশা বা অন্যান্য যেসব বিষয় যেখানে ব্যাচেলর বা মাস্টার্সের কোনো সুযোগ নেই সেগুলোকে স্টার্স এক্সাম বলা হয়। আর অনুরূপভাবে প্রায় 2.5% আমাদের পিএইচডি স্টুডেন্ট রয়েছে, আর অল্প সংখ্যক এমন কিছু ছাত্র রয়েছে যারা পুরনো জার্মান শিক্ষা পদ্ধতি অনুযায়ী নিজেদের ডিপ্লোমা সম্পন্ন করছে। হুজুর, আমাদের মোট সংখ্যার প্রায় 37% অংশ ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে শিক্ষা লাভ করছে, আর 18% আইটির শিক্ষা লাভ করছে, আর অনুরূপভাবে 17% ইকোনমিক সায়েন্স, 9% ন্যাচারাল সায়েন্স এবং 7% হিউম্যান কালচারাল সায়েন্স এবং 5% মেডিকেলের স্টুডেন্ট রয়েছে, আর অনুরূপভাবে 5% ল বা আইনের স্টুডেন্ট রয়েছে, আর 2% হলো শিক্ষকতা পেশার পড়াশোনা করছে।
ইয়াসফাও ইসলামী শিয়া আহমদিয়া স্টুডেন্ট ফিয়াইনিগুং, এটি একটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জার্মানির খুদামদের। এদের কাছে কিছু প্রজেক্ট রয়েছে যা তালিম এবং তবলিগ বিভাগের সাথে মিলে তারা করে হুজুরের নির্দেশনা অনুযায়ী। বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রোগ্রাম করা, অনুরূপভাবে বাজামাত নামাজের ইউনিভার্সিটিতে প্রচলন করা, আর একই সাথে ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্টদের একত্রিত করে তাদের সেখানে যেসব বিষয়াদি রয়েছে বা সমস্যাদি রয়েছে সেগুলো দেখা শোনা করা এবং তাদেরকে সাহায্য করা, এগুলো হলো অ্যাসোসিয়েশনের অন্যতম কাজের একটি। হুজুর বর্তমানে প্রায় জার্মানির 12টি বিশ্ববিদ্যালয় রীতিমতো বাজামাত নামাজের প্রচলন রয়েছে। আর সাধারণত অধিকাংশ ইউনিভার্সিটিতে তারা নিজেরাই ব্যবস্থা করে রাখে, কিন্তু কোন কোন ইউনিভার্সিটিতে আমাদের খুদ্দামদের এই তৌফিক লাভ হয়েছে যে তারা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে জায়গা নিয়ে সেখানে রীতিমতো বাজামাত নামাজের ব্যবস্থা তারা করেছে। আর সেই কক্ষে যেখানে আমাদের আহমদি স্টুডেন্টরা নামাজ আদায় করে, এখানে এরপর অন্যান্য মুসলমানরাও সেখানে নামাজ আদায়ের সুযোগ লাভ করে। হুজুর 3টি ইউনিভার্সিটিতে নামাজে জুমুয়ারও রীতিমতো ব্যবস্থা করা হয়েছে। সেখানে মসজিদ নিকটবর্তী নয়, তাই আল্লাহ তাআলার কৃপায় ইউনিভার্সিটি সমূহে রীতিমতো জুমার নামাজের আয়োজন করা হয়। এছাড়া হুজুর তবলিগ বিভাগের সাথে মিলে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যেসব প্রোগ্রাম করছে ইউনিভার্সিটিগুলোতে, সেটিকে একটি নাম দেওয়া হচ্ছে স্টপ দি টেরর, এই নাম দেওয়া হয়েছে। আর এর উদ্দেশ্য হলো ইসলামের যে অনিন্দ সুন্দর শিক্ষা রয়েছে সেটি এখানকার জনগণের সামনে বিশ্ববিদ্যালয় সমূহে যেন উপস্থাপন করা হয় এবং সেখানে জিহাদের এবং বাক স্বাধীনতার যে শিক্ষা কোরআন শরীফে দেয়া হয়েছে, যা সৈয়দনা হযরত খলিফাতুল মসিহ আদুল্লাহ বিন ইসরাঈল আজিজও বেশ কয়েকবার জামাতের সামনে উপস্থাপন করেছেন এবং করে যাচ্ছেন, সেগুলো আমরা ইউনিভার্সিটির সামনে এবং প্রফেসরদের সামনে রাখি। হুজুর এই বছর 3টি ইউনিভার্সিটিতে, ফ্রাঙ্কফুর্ট, হ্যামবার্গ এবং মারবুর্গের ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামগুলো ইতিমধ্যে আয়োজিত হয়েছে এবং হ্যামবার্গ এবং হ্যামবার্গে আরেকটি প্রোগ্রাম এবং হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে আরেকটি প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই আয়োজন করা হবে, এর জন্য প্ল্যানিং করা হয়েছে। এছাড়া আরো বাকি 6টি ইউনিভার্সিটিতে যেগুলোর নাম আমার লিস্টে আছে, সেখানেও এইসব প্রোগ্রামের আয়োজন করার চিন্তা আছে আমাদের। প্রিয় হুজুর, এই সংক্ষিপ্ত রিপোর্ট আপনার সামনে উপস্থাপন করা হলো। আপনার কাছে সকল ছাত্রের জন্য দোয়ার আবেদন রাখছি। হুজুর জিজ্ঞেস করছেন যে এরপরের অনুষ্ঠান কি? নাগের আহমদ সাহেবের নাম নিয়েছেন হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর খাকসার আল্লাহ তাআলার কৃপায় ওয়াকফে নওয়ের বরকতময় তাহরিকের অন্তর্ভুক্ত এবং আপনার নির্দেশনা অনুযায়ী আমি মেডিসিন পড়ছি। হুজুর, মেডিকেল স্টাডির সময় আমরা মেডিকেল ডক্টর থিসিস করার সুযোগ পাই, আর খাকসার নিজের মেডিকেল ডক্টর থিসিস কার্ডিওলজি বিভাগে সম্পন্ন করেছি। প্রিয় হুজুর, আমি আপনার সমীপে আমার রিসার্চের রিপোর্ট উপস্থাপন করতে চাই, যেখানে আমরা 2টি এমন প্রোটিন পেয়েছি যেগুলো থেকে আশা করা হয় যে এগুলোর কার্ডিওভাস্কুলার অর্থাৎ হৃদরোগের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হুজুর, এই প্রোটিনগুলোর নাম হলো FT1 আলফা এবং মিফ, আর এগুলো সেল অর্থাৎ রক্ত কণিকার চলাচলকে প্রভাবিত করে। হুজুর, পরের স্লাইডে ব্লাড সেল আমরা দেখতে পাচ্ছি, সেখানে মাইক্রোস্কোপের মাধ্যমে রক্তের বিভিন্ন উপাদান দেখতে পাচ্ছি। এই যে আশেপাশে দেখা যাচ্ছে এগুলো হলো রেড ব্লাড সেল, যেগুলো দেহে অক্সিজেন ট্রান্সপোর্ট করে। এগুলোতে যদি ঘাটতি দেখা দেয় তখন আমরা এটিকে অ্যানিমিয়া বলি। উপরে এর থেকেও সাইজে ছোট সেল দেখতে পাচ্ছি, এগুলোকে প্লেটলেস বলি। এগুলো রক্ত জমাট বাঁধার কাজে ব্যবহৃত হয়। যখন কোনো আঘাত প্রাপ্ত হয় এবং রক্ত প্রবাহিত হয় তখন এগুলো রক্ত জমাট বাঁধার কাজে ব্যবহৃত হয়। হুজুর, এরপর এই বড় সেলগুলো মনোসাইটস বলা হয়। যদি আমাদের দেহে ব্যাকটেরিয়া প্রবেশ করে অথবা
যদি আমাদের দেহে ব্যাকটেরিয়া প্রবেশ করে বা কোনো সেল খারাপ হয়ে যায়, তাহলে মনোসেল তার কাজ শুরু করে এগুলোকে শেষ করে রক্তকে পরিষ্কার করে দেয়। হুজুর, এই সমস্ত সেলের ইন্টারাকশনকে মেনটেন করার জন্য বিভিন্ন প্রোটিন দেহের মধ্যে থাকে, সেগুলোর মাঝে সেই দুটি প্রোটিনও রয়েছে যার উপর আমরা রিসার্চ করেছি। এই রিসার্চের ক্ষেত্র সম্পর্কে ধারণা নেওয়ার জন্য অ্যাথেরোস্ক্লিরোসিসের প্রতি লক্ষ্য করতে হবে আমাদের, কেননা পশ্চিমা দেশসমূহে সবচেয়ে বেশি মৃত্যু অ্যাথেরোস্ক্লিরোসিসের উপর ভিত্তি করে যেসব রোগ হয় তার কারণে হয়, যেমন করোনারি হার্ট ডিজিজ ইত্যাদি। এই রোগ হলে দেহের শিরা উপশিরাগুলোতে চর্বি জমা হওয়ার কারণে তা খারাপ হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়, এমনকি এটি হতে পারে যে রক্ত চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এখন যদি এটি হার্টের শিরা হয় তাহলে হার্ট অ্যাটাক, এবং ব্রেইনের শিরা হলে ব্রেন স্ট্রোকের কারণ হয়। হুজুর, এখন আমরা অ্যাথেরোস্ক্লিরোসিসকে স্টেপ বাই স্টেপ দেখব এবং এর শুরু কিভাবে হয় তা দেখব। হুজুর, এখন আমরা একটি ইনট্যাক্ট শিরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভালো শিরা, যেগুলো আমরা পূর্বেই দেখেছি, আর এখন রক্ত চলাচলে কোনো বাধা নেই। আর এখন যেভাবে এই স্লাইডে দেখা যাচ্ছে যে এখানে র্যাপচার অফ আর্টেরিয়াল ওয়াল হয়েছে, অর্থাৎ এই শিরার দেয়ালের কিছুটা অংশ ভেঙে গিয়ে খারাপ হয়ে গেছে। এখন প্রবাহমান প্লেটলেটস এই খারাপ অংশে জমা হয়ে যায়। শিরার দেয়াল খারাপ হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে, যেমন হাইপোলিপিডেমিয়া অর্থাৎ রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া, ডায়াবেটিস এবং সিগারেট পান অন্তর্ভুক্ত। এখন এই প্লেটলেটসগুলো নিজেকে অ্যাক্টিভেট করে এই ভাঙা অংশকে ঠিক করার চেষ্টা করে, আর নিজেদের ভিতর থেকে অনেক প্রোটিন তারা বের করে, যা নিজেদের মাঝে পূর্বেই তারা স্টোর করে রাখে, যার মধ্যে মিফ এবং STA1 আলফা বি অন্তর্ভুক্ত। এখন এর কারণে মনোসাইটস আমাদের প্লেটলেটসের দিকে মাইগ্রেট করে, আর এখন এই পুরো যে কমপ্লেক্স রয়েছে মনোসাইটস, প্লেটলেটস এবং প্রোটিনসের, এটি ধমনীর ওয়াল বা দেয়ালের ভিতরে চলে যায়। আর এখন মনোসাইটস মাইক্রোফেজেসে পরিবর্তিত হয়ে যায়। মাইক্রোফেজেসের বৈশিষ্ট্য হলো এতে ফেগোসাইটিক অ্যাক্টিভিটি থাকে, অর্থাৎ এই যে মাইক্রোফেজেস প্লেটলেটস এবং রিপেটস ইত্যাদিকে খেয়ে ফোম সেলসে পরিণত হয়। ফোম সেলস নিজের মাঝে চর্বি রাখে, আর যত বেশি চর্বি হবে তত বড় ফোম সেলস হয়, আর যত বড় ফোম সেলস হবে তত বেশি এই প্লাক নিজের রূপ ধারণ করে, আর ধমনী বা শিরা আরো বেশি সংকীর্ণ হয়ে যায়। এই পুরো প্রসেসের সবচেয়ে বড় যে ক্ষতি সেটি পরিষ্কার, যা পূর্বের স্লাইডসে দেখা যাচ্ছে যে রক্তের যে চলাচল তা কমে যায় এবং শিরাগুলো সংকীর্ণ হয়ে যায়। হুজুর, আমরা রিসার্চ করেছি যে আমরা কি এই পুরো প্রক্রিয়াকে, যা শেষ পর্যন্ত প্লাক হয়ে অ্যাথেরোস্ক্লিরোসিসের কারণ হয়, এটিকে কি আমরা থামাতে পারি? এর দুটি পদ্ধতি রয়েছে, যা পরবর্তী স্লাইডে দেখা যাচ্ছে। হয় আমরা প্রোটিনকে প্লেটলেট থেকে বের হতেই কোনো ওষুধ দ্বারা শেষ করে দিব বা এবং এগুলোকে নিউট্রালাইজ করে দিব, অথবা মনোসাইটসের উপর যে উপস্থিত রিসেপ্টরগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্লক করে দিতে পারি। এই উভয় পদ্ধতিকে আমরা অ্যান্টিবডি ব্যবহার করে টেস্ট করেছি, আর ফলাফল এটি দাঁড়িয়েছে যে হয় আমরা প্রোটিনকে ব্লক করি বা রিসেপ্টরকে ব্লক করি, মনোসাইটসের রিক্রুটমেন্ট বা স্থান পরিবর্তন স্পষ্টত কম হয়ে যায়। তাই পরবর্তী স্লাইডে উপরে যে ছবিগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বাদিক থেকে তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে যে STF1 আলফা এর উপস্থিতিতে মনোসাইটস স্থান পরিবর্তন করেছে, আর এখানে পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর এর থেকে ডান দিকের ছবিতে STF1 আলফাকে ব্লক করে দেওয়া হচ্ছে, আর এখান থেকে বোঝা যাচ্ছে যে মনোসাইটস কোনো পরিবর্তন করেনি নিজের মাঝে। আর এর থেকে নিজের গ্রাফে যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে যে STF1 আলফা বা রিসেপ্টরকে ব্লক করলে মনোসাইটসের যে পরিবর্তন এটি থেমে যায়। হুজুর, এই রিসার্চ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, আর প্রথম ওষুধ মার্কেটে আসতে আরো অনেক দেরি লাগবে। তাই সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, আর সর্বদা এটি উত্তম পদ্ধতি থাকবে, যে অ্যাথেরোস্ক্লিরোসিসের কম চর্বিওয়ালা খাবার খেতে হবে এবং সিগারেট পান থেকে বিরত থাকতে হবে এবং ব্যায়াম করতে হবে। প্রিয় হুজুরের কাছে দোয়া আবেদন রাখছি যে আল্লাহ তাআলা এই রিসার্চকে সফল করুন এবং সর্বদা আমাকে নিজের ওয়াফকে সামনে রেখে দিন এবং
ধর্মের সেবা করার তৌফিক দান করুন। হুজুর বলছেন যে মাইক্রোফোন রাখো, তোমাকে প্রশ্ন করা হবে, তাকে প্রশ্ন করো তোমরা। সিগারেট পান থেকে বিরত থাকতে হবে, ব্যায়াম করতে হবে এবং হাইপারলিপিডিমি অর্থাৎ কম চর্বিওয়ালা খাবার খেতে হবে। সাউথ আমেরিকায় হুজুর বলছেন যে তারা গরুর মাংস খায় চর্বি সহ, लेकिन बड़े কিন্তু हार्ड वर्किंग लोग हैं रेड অনেক হার্ডওয়ার্কিং বা পরিশ্রমী তারা আমেরিকার কিছু কিছু এলাকায়, মেক্সিকোতে বিশেষভাবে আমি দেখেছি। আর তারা লিখেছে যে हार्ट अटैक भी कम है और তাদের মাঝে হার্ট অ্যাটাক এবং চর্বি বা ফ্যাটের পরিমাণ কম, বা এর ক্ষতি তাদের মাঝে অনেক কম। যারা রিসার্চ করেছে তারা বলেছে যে সেখানে তারা দই অনেক বেশি ব্যবহার করে। ये देखा দই দেখেছো তুমি? है कि नहीं দই উপকারী কি উপকারী নয়? হ্যাঁ, জি হুজুর, অবশ্যই উপকারী। তো তুমি তো সেটি বলনি। হুজুর, আওয়াজ এদিকে, সাউন্ড এদিকে অল্প আসছে। হুজুর বলছেন যে আমার কাছে তো অনেক সাউন্ড আসছে। इसका आवाज सारी आवाज मुझे सुनानी है সব আওয়াজ কি আমাকেই শোনাবেন? সাউন্ড, দই বা ইয়োগার্টের যে ব্যবহার সেটি তারা অনেক বেশি করে, এই কারণে তাদের মাঝে হার্টের বা হৃদরোগ কম। कहते हैं जो আর অন্যান্য ফ্যাটস এর ক্ষেত্রেও তারা যে তেল ব্যবহার করে বা সেখানে যেখানে অলিভ আছে, তারা তাদের মাঝেও এই সমস্যা কম, কেননা তারা ঘরে বসেই এগুলো ব্যবহার করতে পারো। এখন অনেক সুবিধা হয়ে গেছে, তোমরা এখান থেকে কিছুটা দূরে যেতে হলে গাড়িতে করে চলে যাও। আগের যুগে মানুষ সফর করত। আমি যখন ঘানাতে ছিলাম তখন একজন আহমদি ছিল সেখানে। সে বলতো যে আমার পিতা বলতো যে দূরত্বের ব্যাপারে, এখান থেকে সে দূরত্ব মাপতো আর মাসে 2 বার কমপক্ষে নিজের আত্মীয়স্বজনের সাথে দেখা করতে গেলে সে পায়ে হেঁটে যেত 70 মাইল রাস্তা। তো তারা খাওয়া দাওয়া করতো এবং চলাফেরা করতো, আর আমরা এখন খাই আর গাড়িতে বসে যাই। আর যত বড় গাড়ি হয় তত বেশি আমরা প্রতাপ দেখানোর চেষ্টা করি যে দেখো আমার কাছে গাড়ি আছে। এটি আমাদের মাথায় থাকে না যে আমরা গাড়িতে বসে যে প্রতাপ অন্যের উপর চাপানোর চেষ্টা করছি, আর নিজেদের স্বাস্থ্যের ক্ষতি আমরা এইভাবে করছি। তাই সাইক্লিং বা ব্যায়াম এগুলো করা উচিত। এই শহরগুলোতে ঘোড়ায় চড়া তো সম্ভব নয়, তাই কমপক্ষে সাইক্লিং করা উচিত। ছাত্ররা যদি সাইক্লিং করা শুরু করে তাহলে অনেক ফায়দা হবে। আজকাল আমি দেখেছি কিছু কিছু ছেলেরা ইউকেতে তো অনেক শখ রয়েছে তাদের, বা অনেকের মাঝে এটি ক্রেজ হয়ে গেছে বা অনেক বেশি প্রচলিত হয়েছে। তো তাদের মাঝে অনেকেই 10-20 কেজি ওজন কমিয়েছে এবং তাদের স্বাস্থ্য ভালো হয়ে গেছে। তো এটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, খাবার এবং এক্সারসাইজ এবং স্মোকিং থেকে বিরত থাকা। আর স্মোকিং যারা করে তারা তো এত বেশি পাগল, তো তারা আজকাল তো এটির উপর লেখা হয় প্যাকেটে যে এটি তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো তারা বলে আমরা বিষ খেতে থাকবো, কোনো সমস্যা নেই। তো তাই আহমদীদের মাঝে এটিও একটি তাহরিক চালু করা উচিত যে স্মোকিং যদি তারা না করে থাকে তাহলে তারা যেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ফেরানোর চেষ্টা করে যারা স্মোকিং করে। আর এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এই রিসার্চ। তাই আপাতত আপনারা এটিকে খোলার জন্য এনজিওপ্লাস্টিক করে দেন, যদি ততটা ধমনী নরম থাকে তাহলে। কিন্তু অনেক সময় যেখানে বাঘ থাকে সেখানে চর্বি জমা হয়ে যায়। হুজুর বলছেন যে সেখানে এনজিওপ্লাস্টিক করা হতে পারে না, তো তখন আপনারা সেখানে বাইপাস করেন। হুজুর বলছেন যে স্টেম সেলেও কি খোলার কোনো ব্যবস্থা আছে? হুজুর জিজ্ঞেস করছেন। হুজুর সম্ভবত এর উপরও কাজ হচ্ছে, বরং করোনারি হার্ট ডিজিজের জন্য কম, কিন্তু হার্ট ফেইলিয়ারের কারণে বা হার্ট মাসলের দুর্বলতার কারণে স্টেম সেলের উপর অনেক বেশি কাজ হচ্ছে, যা পাকিস্তান রাবুয়াতেও করা হচ্ছে। তো এটিও বলা হয় যে
হার্ট পেশেন্ট যারা রয়েছে তাদের সকালে অর্থাৎ সেহরির যে সময় রয়েছে তখন হার্টের প্রবলেম বেশি হয়। নুরি সাহেব এর উপর অনেক ভালো আর্টিকেল লিখেছিলেন, আলা বেজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব। তাই এই আয়াত যে রয়েছে এটিকে ভিত্তি করে তিনি লিখেছেন যে তাহাজ্জুদ যারা পড়ে এবং নামাজের পর যারা কিছুটা এক্সারসাইজ করে তাদের মাঝে এটি কম হয়, এটি তিনি সেখানে লিখেছিলেন। এটি বলা মূল উদ্দেশ্য। মেডিসিন অনেক কম সংখ্যায় ছাত্র রয়েছে এখানে, 2.4%। বলা হচ্ছে যে বেশি বেশি মানুষ ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝুঁকে আছে। কত বিল্ডিং তোমরা বানাবে? হুজুর জিজ্ঞেস করছেন যে হুজুর বলছেন যে বসে যাও। আর এটি তো মানুষকে এদিক অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, আর কোনো চেষ্টা বা পরিশ্রম তারা করছে না। মেডিসিনে যাওয়া উচিত আহমদি ছেলেদের। আর তাকে কেউ কোনো প্রশ্ন করতে চাইলে করো। ওয়ালাইকুম আসসালাম। মাইক্রোফোন নিয়ে প্রশ্ন করো। প্রথমেই তোমার আওয়াজ শোনা যাচ্ছে না। আমার প্রথম প্রশ্ন হলো, আপনি টার্গেট করছেন দুইটি প্রোটিনকে, যা আমার প্রশ্ন হলো যে আপনারা সেই রিসেপ্টরকে টার্গেট করছেন আর সকল সেলের ভিতর সেই রিসেপ্টর আছে, তো আপনারা কিভাবে পুরো সবগুলো সেলকে টার্গেট কিভাবে করবেন? কিভাবে সেই সব রিসেপ্টরকে ক্লোজ করবেন যেন তার লাইগ্যান্স না আসে এবং সেগুলো বাইন্ডস না হয়? মূলত রিসেপ্টরের সংখ্যাকেও দেখতে হবে, যা মনোসাইটসের তুলনায় অনেক বেশি। আর রিসেপ্টর দুই ধরনের রয়েছে। প্রথমত CX4 এর রিসেপ্টর একটি কাজে আসে, আর পরবর্তীতে মনোসাইজের বিষয় CX7 এর রিসেপ্টর হয়ে থাকে, যা এক্সটার্নালাইজ হয় এবং শুধুমাত্র মনোসাইজ এবং মনোসাইজের অন্যান্য সেলসের মধ্যে উপস্থিত রয়েছে, আর এত বেশি উপস্থিত রয়েছে যে তার উপর ইফেক্ট দেখা যায় না। তাই এই টার্গেট অনেক বেশি স্পেসিফাইড। আর এর সাথে এটিও রয়েছে যে সেই যে দুইটি প্রোটিনস রয়েছে SDF1 এবং দুইটি একটি MIF, তো এর ভিতর এটি রয়েছে যে আপনারা সেই প্রোটিনকে যে জিন এনকোড করছে আপনারা সেগুলোকে সুইচ অফ কেন করছেন না? সেগুলো কি নর্মাল সেলের জন্য প্রয়োজনীয় যে সেগুলো, নাকি সেগুলো শুধু এই সেলগুলোকে প্রোটিন করছে? দেহে যেহেতু সেল কাজ করছে এবং প্রোটিন উপস্থিত আছে, তাই এগুলোর অবশ্যই কোনো কাজ রয়েছে এবং সেগুলো নিজেদের কাজ ভালো করছে। হুজুর বলছেন যে এগুলো তালা তালা বানিয়েছেন, আর এটি হতে পারে যে একটি জিনিসকে, রিসেপ্টরকে যেটিকে তারা বন্ধ করতে চায়, এর কারণে অন্য যে দেহের যে ইমিউন সিস্টেম রয়েছে সেটি কাজ করতে থাকে, সেটিও ডেভেলপ হতে পারে কিছুটা। এটি হতে পারে, অর্থাৎ যে জিনিসটিকে আপনারা টার্গেট করছেন সেটিকে থামানোর কারণে ইমিউন সিস্টেমের কাজ বেড়ে যায়, এটিও হতে পারে। এটিও দেখতে হবে যে বেশি ক্ষতি কোনটি করছে। প্রথমত যেটিকে টার্গেট করা হয়েছে সেটির কারণে এটি করছেন আপনারা, আর এর কারণে অর্থাৎ টার্গেট যেটিকে করা হচ্ছে এর কারণে বডির যে ইমিউন সিস্টেম রয়েছে সেটি অনেক বেশি কাজ করা আরম্ভ করে দেয়, যার ফলে সেটি আপনি কাজ করতে থাকে। এটি আছে, তো আপনি উত্তর দিচ্ছেন না কেন? শেষ আরেকটি প্রশ্ন আমার আছে, এই যে মাইগ্রেশন এসের সম্পর্কে যা আপনি শেষে করেছেন, এটি কি আপনি মাইগ্রেশন এসে নিজে করেছেন? আর এই সম্পর্কে প্রশ্ন করার ছিল যে এর ডিউরেশন কত? মাইগ্রেশন এসের 24 ঘন্টা, 6 আওয়ার ইনকিউবেশন বলা হচ্ছে। বয়ডন চেম্বার এসের সাথে করেছি, তো 6 আওয়ার ইনকিউবেশন হয়েছে। তো আপনি এটি মানুষের রক্তের উপর করেছেন? জি, আমার নিজের রক্তের উপর করেছি। জাযাকাল্লাহ। আপনি কি ডাক্তার? হুজুর জিজ্ঞেস করছেন। আমি মলিকুলার লাইফ সায়েন্সের স্টুডেন্ট, মাস্টার্স করছি আমি। তো আপনিও আপনার ব্লাড টেস্ট তাকে দিয়ে দিন। ঠিক আছে হুজুর, জাযাকাল্লাহ। হুজুর বলছেন যে ঠিক আছে। এখন BSc করছেন আপনি? MSc করছি আমি হুজুর। প্রোস্টেট ক্যান্সারের উপর রিসার্চ শুরু করেছে। আপনার টপিক হলো প্রোস্টেট ক্যান্সার। এর উপর কি রিসার্চ করছেন আপনি? 40 বছরের পর, সাধারণত 40 বছরের পর, 40 বা 45-এর পর এই রোগ সৃষ্টি হয়। হুজুর আসলে ওয়েস্টার্ন সোসাইটিতে প্রোস্টেট ক্যান্সার বেশি। আমরা যারা এশিয়ান, আমাদের জেনেটিক্সে প্রোস্টেট ক্যান্সারের জিন নেই, আর অ্যান্ড্রোজেন রিসেপ্টর
যেটা রয়েছে মেল হরমোন যেটি, তার উপর আমরা কাজ করছি, এগুলোকে আমরা টার্গেট করছি, কারণ এটি প্রস্টেট ক্যান্সারের মাঝে অনেক বেশি ভ্যালুয়েবল। এটিকে যদি আমরা টার্গেট করি তাহলে প্রস্টেট ক্যান্সারকে থামানো যেতে পারে। এছাড়া আরও কোনো কারণ রয়েছে? জি, এছাড়া আর আসলে অ্যান্ড্রোজেন রিসেপ্টর যেটি রয়েছে সেটি যদিও একটি রিসেপ্টর, কিন্তু এর সাথে অনেক বেশি অন্যান্য জিনিস এর সাথে অ্যাটাচড রয়েছে, অনেক বেশি সিগন্যালিং পাথওয়ে রয়েছে, অনেক রিসার্চ গ্রুপ অনেক সিগন্যালিং পাথওয়েকে টার্গেট করছে। আমি অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সাথে রেফারেন্সে হিউম্যান প্রোটিন হয়। হুজুর বলছেন যে আপনি একটিকে করছেন, তো সেই একই প্রশ্ন আপনার উপর পড়ে, তো আপনারা একটিকে টার্গেট করলে অন্যগুলোকে কেন করেন না? হুজুর, আসলে আমাদের মেইন টার্গেট হলো অ্যান্ড্রোজেন রিসেপ্টর। আমরা যদি অ্যান্ড্রোজেন রিসেপ্টরকে টার্গেট করি, আপনি তাকে এটিও করতে এই প্রশ্নই করতে যাচ্ছেন অ্যান্ড্রোজেন রিসেপ্টর যা আপনার টার্গেট, তো সেটিকে যদি অনেক ক্ষেত্রে আপনারা টার্গেট করতে পারেন তাহলে এই ক্ষেত্রেও তাই করতে পারবেন। তো আরেকটি হলো যে 100% আপনারা কাউকেই কিওর করতে পারবেন না। যদি তার রেজাল্ট 65-70 হয় তাহলে তারা সফল, আর যদি আপনাদের আসে তাহলে আপনারা সফল। জি হুজুর, জাজাকাল্লাহ। বসুন। सवाल আর কোনো প্রশ্ন আছে কি? कहता है एक और साइंटिस्ट खड़ा हुआ আরেকজন সায়েন্টিস্ট দাঁড়িয়ে গেছেন এখন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আসসালামু আলাইকুম। খাক স্যারের প্রশ্ন হলো যে আমাদের রিসার্চ, আমি যে মেডিকেল রিসার্চ করছি সেটি এটি বলছে যে ইমিউন সেল যেগুলো রয়েছে তার জন্য এটি অনেক বেশি জরুরি, যা আপনি বলেছিলেন যে রিসেপ্টর বা এক্সট্রাসেলুলার যখন বাইরে যায় তখন ইমিউনেশন সাইন আমাদেরকে বলছে যে বয়সের দিক দিয়ে যখন বেড়ে যায় তখন তা লেট যায়, তার কারণে আমাদের ইমিউন সেলগুলো কাজ করে না ঠিকভাবে, আর ইনফ্লুয়েঞ্জা বা এই ধরনের রোগ যেগুলো আছে সেগুলো বেশি হচ্ছে। তো এইটি বেশি ক্ষতি হবে যদি হার্ট হোক বা ইমিউন সেলস হোক, তো সাইড এফেক্ট হতে পারে। হুজুর বলছেন যে হতে পারলেও কিছু দূর পর্যন্ত জান তো রক্ষা পাবে, কিছুটা জীবন রক্ষা পায় এবং জীবনের মান উন্নত হয়। তারা এটি বলেননি যে মানুষ সর্বদা বেঁচে থাকবে বা অমরত্ব লাভ করবে, সেটি পরবর্তী জীবনে গিয়ে পারবে। তাই আল্লাহ তাআলার ইবাদত বেশি করো। আর এই কারণেই ডাক্তার নুরি সাহেব একবার এটিও বলেছিলেন যে যারা আল্লাহর ইবাদতকারী তারা সাধারণত প্রত্যেকের, যেহেতু একটি নির্দিষ্ট লিমিট রয়েছে, প্রত্যেকেরই এক লিমিট রয়েছে যে কোনো জিনিসের, তো সেটির সর্বোচ্চ মেয়াদ পর্যন্ত খোদা তাআলা যেটি রেখেছেন তার ম্যাক্সিমাম মেয়াদ পর্যন্ত যেতে পারে। এতে अल्लाह ताला को याद करने আল্লাহ তাআলাকে যারা স্মরণকারী তারা, বা তারা কমপক্ষে অশান্তির ফলে মারা যায় না। জাহর এর উত্তর তারা দিবেন, আমি তো সাধারণ উত্তর দিলাম। হুজুর, আপনি যে উত্তর দিয়েছেন সেটি সম্পূর্ণভাবে সঠিক। আমার উত্তরও এটি হবে, বা আপনার উত্তরকে আমি নিজের উত্তর বলবো। উত্তর এটি যে আমরা এমন একটি পদ্ধতি ব্যবহার করব যাতে সিস্টেমকে সাহায্য করা যায় এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের রোগের ক্ষেত্রে। আর শেষ পর্যন্ত চিকিৎসা এটি যে অ্যাথেরোস্ক্লেরোসিস যদি বেশি বেড়ে যায় তাহলে আপাতত এনজিওপ্লাস্টি বা বাইপাসই হতে পারে। এটি সাধারণ বা প্রাথমিক চিকিৎসা যা আমরা চেষ্টা করছি। তো শেষ পর্যন্ত তো এটির জন্য সার্জারি হবে। আলটিমেট চিকিৎসা হলো এনজিওপ্লাস্টি বা সার্জারি। আপনারা শুধুমাত্র এক পর্যায় পর্যন্ত যেতে বা হোমিওপ্যাথি ব্যবহার করতে পারেন যা ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করে। হোমিওপ্যাথির মূল কাজই হলো এটি যে পারস্পরিকভাবে বডির যে সিস্টেম রয়েছে সেটিকে এনহ্যান্স করে বা বাড়িয়ে দেয়, এর ফলে ইমিউন সিস্টেম কাজ করে। তাই এটিকে চিকিৎসা বিল মিসেল বলা হয়। আমরা মাঝে মধ্যে হোমিওপ্যাথি ব্যবহার করি। ঠিক আছে, জি হুজুর, আপনি সঠিক বলেছেন। চলো ঠিক আছে, বসো। আমি 2 বার তোমার প্রাণ রক্ষা করে দিয়েছি, এখন বসে যাও। और अगला प्रेजेंटर कौन है? পরবর্তী প্রেজেন্টার কে? जहीर अहमद। জহির আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হুজুর, হুজুর খাক স্যারের নাম জহির আহমদ এবং খাক স্যার টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ হাইডেলবার্গে পিএইচডি স্টুডেন্ট হিসেবে রিসার্চ করছে। হুজুর বলছেন যে পিএইচডি এখানে লেখা আছে, আপনি সেখানে বসেছেন। চলো ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রিয় হুজুর, খাক স্যার ড্রেস্টন জামাতের সদস্য আর
মজলিস খুদ্দামুল আহমদিয়ার কায়েদ হিসেবে সেবা করছি। হুজুর বলছেন যে যে পেপার আপনি এনেছেন তা পড়ুন। আপনি কোনো পেপার পড়বেন কি না, নাকি নিজের পরিচয় দিতে থাকবেন? पेपर लाए हैं कोई पढ़ने के হুজুর জিজ্ঞেস করছেন যে পেপার এনেছেন কি না, সেটি পড়ুন। প্রিয় হুজুর, খাকসার এই বিষয়ে রিসার্চ করছি যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে যে হাই লেভেল রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, যেগুলো থেকে অনেক বেশি রেডিয়েশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে কিভাবে সুরক্ষিত স্থানে রাখা যেতে পারে এবং কোন মেটেরিয়াল থেকে এমন কেনিয়াস্টার তৈরি করা যেতে পারে যার মধ্যে সেটিকে রেখে অনেক দীর্ঘ সময়ের জন্য মাটির নিচে সুরঙ্গে সেগুলোকে সুরক্ষিত স্থানে রাখা যেতে পারে। তাই আমাদের টিম সিলিকন কার্বাইড যে উপাদান রয়েছে সেটির উপর রিসার্চ করছে। প্রিয় হুজুর, হাই লেভেল রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট হলো সেই জ্বালানি যা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এই জ্বালানি লম্বা লম্বা রডসের রূপে হয়ে থাকে, যেভাবে ছবিতে দেখানো হয়েছে। এই রডসগুলোকে যখন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহারের পর বাইরে বের করা হয় তখন এটি অত্যধিক গরম এবং রেডিওঅ্যাক্টিভ হয়ে থাকে। এর তাপমাত্রা প্রায় 10,000 র্যাম প্রতি ঘন্টা হয়ে থাকে। এর আধিক্যের আন্দাজ আপনি বের করতে পারেন যে মানুষের দেহ যদি 100 র্যাম তাপ নেয় তাহলে তা 1 ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করতে পারে। প্রিয় হুজুর, তাই এই হাই লেভেল রেডিও অ্যাক্টিভ ওয়েস্টকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে বের করতেই এই হাই লেভেল রেডিও অ্যাক্টিভ ওয়েস্টকে গভীর পানিতে ফেলে দেওয়া হয়, যার গভীরতা প্রায় 40 ফুট হয়ে থাকে। এর উদ্দেশ্য হয়ে থাকে যেন এই যে ভেস্ট রয়েছে এর হিট এবং রেডিও অ্যাক্টিভিটি অনেকাংশে কমে যায়। এই ওয়াটার পুলগুলোতে এই ভেস্টগুলোকে 9 মাস থেকে 10 বছর সময় পর্যন্ত রাখা হয়, আর এটিকে ইন্টারাম স্টোরেজ বলা হয়। এই সময়কালের পর এই ভেসের অধিকাংশ তাপমাত্রার অংশকে পুনরায় ব্যবহার করা হয়, যেটিকে রিপ্রসেসিং বলা হয়, আর বাকি অংশকে সীসার সাথে গলিয়ে সলিড করে দেওয়া হয় যেন এটি মাটির নিচের পানিকে প্রভাবিত করতে না পারে। এই প্রসেসকে ভেট্রিফিকেশন বলা হয়, যেভাবে মাঝখানে ছবিতে দেখানো হয়েছে। প্রিয় হুজুর, এই প্রসেসের পর এই হাই লেভেল রেডিওঅ্যাক্টিভ ওয়েস্টকে কপার বা স্টিলের ক্যানিস্টারে রেখে মাটির নিচে সুরঙ্গে রাখা হয়, যার গভীরতা প্রায় 500 মিটার হয়ে থাকে। প্রিয় হুজুর, শেষ ছবিতে এটি দেখানো হয়েছে। এখন আমাদের সামনে যে সমস্যা সেটি হলো এই ভেস্ট অত বেশি রেডিওঅ্যাক্টিভ, যার কারণে কপার বা স্টিলের যে ক্যানিস্টার, হুজুর জিজ্ঞেস করছেন যে এর জীবনকাল যখন শেষ হয়ে যায় তখন এটিকে নষ্ট করার জন্য মাটির নিচে ফেলতে হয়। হুজুর, আওয়াজ অনেক কম আসছে। হুজুর জিজ্ঞেস করছেন যে যখন এটিকে শেষ করতে চান আপনারা, যখন এটি নিজের জীবনকাল শেষ করে বা এটিকে ব্যবহার করে নেন আপনারা, তো এটিকে যে ব্যবহার ছিল সেটি যখন আপনারা করে ফেলেন, এরপর এটিকে নষ্ট করার জন্য আপনারা মাটিতে পুঁতে রাখেন। এটিকে প্রথমে এটিকে মাটিতে রাখা হয়। এখন হুজুর জিজ্ঞেস করছেন যে এটি কেন করেন আপনারা? মৃতকে দাফন করা হয়, জীবিতকে আপনারা কেন করবেন? হুজুর, আন্ডারগ্রাউন্ড এবং টানেল যেগুলো রয়েছে সেগুলোতে প্যাক করে এটিকে রাখা হয়। হুজুর জিজ্ঞেস করছেন যে এটির উদ্দেশ্য কি? স্টোরেজের জন্য, আপনারা সংরক্ষণের জন্য করেন নাকি নষ্ট করার জন্য? হুজুর, এটি এই কারণে করি যেন এটির রেডিয়েশন বাইরে না আসতে পারে। হুজুর জিজ্ঞেস করছেন যে মাটিতে পুঁতে রাখার ইউটিলিটি কি হবে, এর উদ্দেশ্য কি বা এর প্রয়োজন কেন হলো আপনাদের? যেহেতু এটি জীবনকাল শেষ করেছে, এটিকে নষ্ট করার জন্য আপনারা মাটিতে পুঁতেন নাকি অন্য কোনো জায়গা নাই তাই মাটির 500 মিটার নিচে এটিকে দাফন করতে হয় আপনাদের? হুজুর জিজ্ঞেস করছেন যে প্রশ্ন হলো, তিনি প্রশ্ন বুঝতে পারছেন না। যে হুজুর বলছেন যে কোনো কাজের একটি উদ্দেশ্য থাকে, এই কাজের উদ্দেশ্য কি? এটিকে দাফন করার উদ্দেশ্য। হুজুর, দাফন করার উদ্দেশ্য হলো এখন পর্যন্ত এমন কোনো টেকনিক আমাদের জানা নেই যাতে আমরা সেই ভেস্টকে নষ্ট করতে পারি বা সেটিকে রিইউজ করতে পারি কোনোভাবে, তাই এখন এটি রয়েছে। হুজুর বলছেন যে যে জিনিসের উদ্দেশ্যই জানা নাই সেটিকে বানানোর কি প্রয়োজন পৃথিবীকে নষ্ট করার জন্য বা ধ্বংস করার জন্য?
হুজুর, অনেক দেশ এখন এটি চিন্তা করছে যে যার উপকার কম ক্ষতি বেশি, আর অনেক বেশি যা অলরেডি হয়ে গেছে। তো এখন তারা এটি চিন্তা করছে যে এটিকে এখন ম্যানেজ কিভাবে করা হবে। বিশেষত জার্মানি যা এত বড় দেশ, তার কাছেও এমন কোনো টেকনিক এখন অ্যাভেলেবেল নয় যে এটিকে কি করতে হবে। এখন পুরনো যে সল্ট মাইন রয়েছে সেগুলোর মাঝে তারা ক্যানিস্টারের মধ্যে রেখে তা সেখানে রাখছে। সে হুজুর জিজ্ঞেস করেছেন যে সেগুলো কি রেডিয়েশন প্রুফ যাতে তারা এটি রাখে, সে তা থেকে রেডিয়েশন কি বাইরে আসে না। হুজুর, আমি সেটি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে বলো। প্রিয় হুজুর, এখন আমাদের সামনে যে সমস্যা সেটি হলো যে এই ভেসগুলো এত বেশি রেডিয়েক্টিভ হয়ে থাকে যে কপার এবং স্টিল অনেক তাড়াতাড়ি গলতে শুরু করে। আর ক্যালকুলেশন থেকে এটি সামনে এসেছে যে 150 থেকে 200 বছরের মধ্যে সেই ক্যানিস্টার গুলো সম্পূর্ণভাবে গলে যাবে, আর এর যে রেডিওঅ্যাক্টিভিটি রয়েছে বা রেডিয়েশন রয়েছে সেটি বাইরে চলে আসবে এবং মাটিতে মিশে যাবে, এবং পানিতে মিশে গেলে মানুষের পরিবেশকে সেটি নষ্ট করবে। কেননা এর যে রেডিওঅ্যাক্টিভিটি রয়েছে তা 500 থেকে 1000 বছর পর্যন্ত তার মাঝে থাকে রেডিয়েশন। তাই এর অর্থ হলো এই ক্যানিস্টার গলে যাওয়ার পর রেডিওঅ্যাক্টিভিটি এর যেটি রয়েছে সেটি মানুষ বা প্রাণীর জীবনকে প্রভাবিত করবে, আর এর অনেক ক্ষতিকর প্রভাব সামনে আসতে পারে। তাই এখন প্রয়োজন হলো ক্যানিস্টারগুলো যেন এমন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয় যা এই ভেসগুলোকে কমপক্ষে 500 বছর পর্যন্ত সুরক্ষিত রাখতে পারে বা সংরক্ষিত করে রাখতে পারে। প্রিয় হুজুর, আমাদের কাজ হলো এখন আমাদের রিসার্চ গ্রুপ সিলিকন কার্বাইডের উপর রিসার্চ করছে, আর আমাদের জানা মতে এখন সিলিকন কার্বাইড ক্যানিস্টার বানানোর জন্য সবচেয়ে উত্তম উপাদান। আমরা যদি এর বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি দিই তাহলে আমরা দেখতে পাই যে এর শক্তি কপার এবং স্টিলের তুলনায় অনেক বেশি, কেননা এতে কোভ্যালেন্ট অনেক বেশি থাকে। এটি দীর্ঘকাল পর্যন্ত রেডিওঅ্যাক্টিভিটিকে থামানোর বৈশিষ্ট্য রাখে, কেননা এর উপর অ্যাসিডের কোনো প্রভাব হয় না। এছাড়া এর ফলে কোনো এ থেকে গ্যাস বেরোয়ারও কোনো সুযোগ থাকে না। আর এছাড়া স্যান্ড এবং কার্বন যা থেকে এটি তৈরি হয় এটি সব জায়গায় পাওয়া যায়, অর্থাৎ এর ফলে এই ক্যানিস্টার বানানোর খরচ অনেক কম হবে। প্রিয় হুজুর, এই সমস্ত বিষয়কে দৃষ্টিপটে রেখে আমাদের খেয়াল হলো যে সিলিকন কার্বাইড থেকে যে ক্যানিস্টার বানানো হবে সেটি দীর্ঘস্থায়ী হবে। তাই আমরা বিভিন্ন ধরনের নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেগুলো রয়েছে সেগুলো থেকে রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট যেগুলো বের হচ্ছে সে অনুযায়ী ক্যানিস্টারের মডেল তৈরি করছি। এই প্রিয় হুজুর, প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টরের জন্য যে মডেল বানানো হয়েছে ক্যানিস্টারের সেটি দেখানো হচ্ছে এই ছবিতে। যেহেতু প্রত্যেক নিউক্লিয়ার রিঅ্যাক্টরের যে ভেস্ট তার আকার ভিন্ন হয়ে থাকে, তাই এর ক্যানিস্টারের আকার ভিন্ন হয়ে থাকে। এই রিঅ্যাক্টরের রডস এর আকার যেহেতু অনেক দীর্ঘ, তাই ক্যানিস্টারের অনেক দীর্ঘ বানানো হয়েছে। প্রিয় হুজুর, এই স্লাইডে আরো কিছু নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জন্য যে ক্যানিস্টার বানানো হয়েছে সেগুলোর মডেল দেখানো হয়েছে। বাম দিকে কান্ডু নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জন্য বানানো ক্যানিস্টার, যা কানাডার অনেক সুপ্রসিদ্ধ ভেস্ট, সেটিকে দেখানো হয়েছে। মাঝখানে হাই টেম্পারেচার রিঅ্যাক্টরের জন্য বানানো ক্যানিস্টার দেখানো হয়েছে। এর ভেস্ট বড় বড় বলের আকৃতিতে হয়ে থাকে। আর সবচেয়ে শেষে লিকুইড রিঅ্যাক্টরের জন্য বানানো ক্যানিস্টার দেখানো হয়েছে। প্রিয় হুজুর, খাকসারের রিসার্চ 3টি স্টেপে পূর্ণ হবে। প্রথম স্টেপে এই ক্যানিস্টারের স্যাম্পল মডেল বানানো হবে, যা এখন বানানো হচ্ছে। অনেক দূর পর্যন্ত আমরা বানিয়েছিও, আর এগুলোকে ল্যাবরেটরি টেস্ট করা হবে। দ্বিতীয় স্টেপে এই ক্যানিস্টারগুলো 3D নিউমেরিক্যাল মডেল কম্পিউটারে এবং সেগুলোকে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা হবে যে কোন কোন অবস্থায় এগুলো উপকারী হিসেবে আসবে আর কোন কোন অবস্থায় এগুলো উপকারী হবে না। শেষে এই সমস্ত টেস্টের ফলে যে ফলাফল আসবে সেগুলোকে সামনে রেখে আমরা আলোচনা করব এবং এর তুলনা করে দেখব। জাযাকুমুল্লাহ সালাম। জাযা, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, ওকে প্রশ্ন করো তোমরা। আসসালামু আলাইকুম হুজুর। आपने भी प्रेजेंटेशन
আপনি এখনই প্রেজেন্টেশনে বলেছিলেন যে সমস্যা হলে বর্তমান যে কন্টেইনার রয়েছে সেগুলো এক সময় পর নষ্ট হয়ে যাবে, তো এই ম্যাটেরিয়াল হয়তো বা বেশি দিন চলবে। তো আমার প্রশ্ন হলো, এখন যে নতুন ভেস্ট হবে এর জন্য নতুন কন্টেইনার বানানো হবে, কিন্তু যেগুলো অলরেডি পুঁতে রাখা হয়েছে সেগুলোর কি হবে? সেই তার যে সমস্যা সেটি তো রয়েছে। হুজুর বলছেন যে আপনার 10 বা 12তম প্রজন্ম এর ফলাফল ভুগবে। এখন যেসব ক্যানিস্টার রয়েছে সেগুলোকে হয় রিপ্রসেস করা হয়, নতুবা এখন তো কপার বা স্টিলের ক্যানিস্টারে সেগুলোকে রাখা হয়। এখন যদি এই ক্যানিস্টারগুলো অনেক ভালো হয় তাহলে এগুলোকে সেখানে স্থানান্তরিত করা হবে, আর সেগুলোকে আন্ডারগ্রাউন্ড যে টানেল রয়েছে, স্পেশালি টানেল বানানো হচ্ছে যা শুধুমাত্র এই ক্যানিস্টারগুলোর জন্য হবে, আর সেখানে ছোট ছোট জায়গা বানানো হবে যেখানে এই ক্যানিস্টারগুলো ফিক্স হতে পারে। তো এরপর সেগুলোকে সেখানে রাখা হবে। বর্তমানে সাময়িকভাবে বিভিন্ন জায়গায় রাখা হয়। তো 500 মিটার, হুজুর বলছেন যে 500 মিটার নিচে এগুলো আপনারা রেখেছেন, মাটির 500 মিটার নিচে কমপক্ষে প্রায় আধা কিলোমিটার হয়। তো এগুলো থেকে যদি রেডিয়েশন লিক হয় সেখান থেকে, তাহলে তা কত সময়ে সেটি উপরে আসবে বা সেই পর্যায়ে আসবে যা মানুষকে ক্ষতি করতে পারে? দেখুন, এগ্রিকালচারের জন্য 4-5 ফুট পর্যন্ত মাটি আপনাদের প্রয়োজন হয় বা নিচ পর্যন্ত। তো এগুলোর ফলে কি ফসলের মধ্যে তা চলে যাবে, বা এখন অনেক বেশি শ্যালো রুটস ক্রপ রয়েছে যেগুলো উপরের মাটির উপরের স্তর থেকেই শক্তি নেয়, বা অনেক গাছ হয়ে থাকে যা 40-45 ফুট পর্যন্ত চলে যায়। তো ফলদার যে বৃক্ষ রয়েছে সেগুলো 20-25 ফুট পর্যন্ত যায়। তো যখন এগুলো উপরে আসবে তখন সেগুলো কি গাছেও চলে যাবে বা ভেজিটেশন এর উপর আসবে, বা আর সেগুলো খাওয়ার কারণে কি মানুষের উপরে হবে নাকি ডাইরেক্ট মানুষের উপরে এর প্রভাব পড়বে? হুজুর, যখন সেটি ফসলের মধ্যে চলে যাবে তখন সেগুলো ব্যবহার করলে বা খেলে মানুষের মধ্যে তা প্রভাব বিস্তার করবে, বা পানিতে যদি চলে যায় তাহলে তা মানুষের মাঝে যাবে। আন্ডারগ্রাউন্ড পানি, হুজুর বলছেন যে আন্ডারগ্রাউন্ড পানি যদি আপনারা বের করেন তাহলে তা তো হবে যদি তা এক পর্যায় পর্যন্ত উপরে চলে, কিন্তু নদ নদীর পানিতে যদি চলে যায়, যা আপনারা এখন বন্ধ করে সব সিস্টেমকে মানুষ এখন নিজেই নষ্ট করছে। নদ নদী যে এখন কমে গেছে এর কারণ মানুষ। আপনারা বলেন যে অনেক এলাকায় তো এখন পানির প্রভাব অনেক, পানির যে স্তরটা অনেক নিচে চলে গেছে, তো সেগুলোকে আপনারা নিচে গিয়েও বের করবেন। তো সেটি যদি আপনারা করেন তাহলে তারও ক্ষতি হবে। আর এখন যে আপনারা এগুলোকে মাটিতে পুঁতে রাখছেন, এটি কি সেই দেশ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে নাকি তারপরে পাশের দেশেও চলে যাবে? হুজুর, চেষ্টা এটি করা হচ্ছে যে এমন জায়গায় এই টানেল যেন বানানো হয় যেগুলো পাহাড়ি এলাকা হবে, যেখানে পাথর থাকবে, আর সেই অর্থাৎ যে হুজুর বলছেন যে যেখানে মানুষের বসবাস হবে না এমন জায়গাগুলো নির্বাচন করা হচ্ছে। জি হুজুর। তো তিনি কি প্রশ্ন করছিলেন তার প্রশ্নের উত্তর দিন। আপনি কি প্রশ্ন করেছিলেন? এটি দাঁড়িয়ে প্রশ্ন করো, তুমি পিছনে কি দেখছো? হুজুর, আমি প্রশ্ন করেছিলাম যে বর্তমান যে ভেস্ট রয়েছে সেটির জন্য এই ম্যাটেরিয়াল কাজে আসবে কি আসবে না। এর উত্তর আপনি পেয়েছেন আশা করি। नए सिरे से उसको এর জন্য নতুন ভাবে তারা সেই ক্যানিস্টার করবে, कंटेनर में डाल নতুন কন্টেইনারে তারা এটিকে রাখবে, বা সে তার উপরই এই কন্টেইনার চড়িয়ে দিবে তারা। আসলে নতুন যে ক্যানিস্টার বানানো হচ্ছে, আপনি পুরানো কন্টেইনারগুলোকে সরাসরি সেটির মধ্যে রেখে দিতে পারবেন। আমি তো এটাই বলছি, হুজুর বলছেন যে আমি এটাই বলছি যে সেটিকে যদি বের করতে যান তাহলে তা বের করার জন্য আরও বেশি খরচ হবে এবং তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সেটি রেডিও অ্যাক্টিভিটি বাইরে আসতে পারে, কেননা সেই ভেস্টকে তা কাটেও না। যদি সেটি বেশি লম্বা হয়ে থাকে তাহলে সেই শেপেরই ক্যানিস্টার বানানো হয়। তো এটি তারা ক্যালকুলেট করেছে যে যদি কখনো এটি রিসার্চ হয়েছে যে যতটা উপকার তারা করার চেষ্টা করছে 100 বছর বা তার বেশি, কিন্তু পরবর্তী প্রজন্মকে তারা ক্ষতি কতটা করবে। অনেক দেশ রয়েছে যারা এটি আন্দাজ করতে পারছে। তো আসলে তারা নিজেদের আরামের চেষ্টা করছে। এখন জাপানে যে সুনামি এসেছিল, হুজুর বলছেন সেখানে তাদের অনেক রিয়েক্টর লাগানো ছিল যা বিদ্যুৎ উৎপাদন করছিল। এখন তাদের
পানি যখন উপচে পড়ে তখন সেটি রেডিয়েশন যে ছড়িয়েছে তাই তাদের দ্বারা আর কন্ট্রোল হচ্ছে না। তো এরা তো নিজেদেরকে সুরক্ষিত করবে, কিন্তু এমন কোনো সুরক্ষিত পদ্ধতি কেন উদ্ভাবন করেন না যাতে এই কাজই করতে না হয়? হুজুর, চেষ্টা করা হচ্ছে যে কমপক্ষে 500 বছরের জন্য যেন সেগুলোকে সুরক্ষিত করা হয়, কেননা 500 বছরের পর এর যে রেডিও অ্যাক্টিভিটি তা অনেক কমে যাবে বা অত বেশি ক্ষতিকর করবে না। তারপরও যদি সেগুলো বেশি বাইরে চলে আসে তা অত বেশি ক্ষতিকর হবে না, কিছুটা ক্ষতি তো অবশ্যই করবে। যা হোক, 600-700 বছর পরে নতুন আদম আসবে, আপনার সমস্যা হবে না। হুজুর বলছেন এটি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, খাকসারের নাম আতেফ চৌহান, কাসল জামাত থেকে। আমি কিছুটা বলতে চাই, যদি আপনার অনুমতি হয় আপনি অবশ্যই বলুন। আমি একটি নিউজ পেপার আর্টিকেলে পড়েছিলাম যে বিজ্ঞানীরাই চেষ্টা করছে যে এমন ওয়েজ যেগুলো রয়েছে সেগুলো যেন রকেটে বেঁধে আনলিমিটেড টাইমের জন্য ইউনিভার্সে যেন চালিয়ে দেওয়া হয় বা প্রেরণ করা হয়। এ সম্পর্কে যদি আপনি কিছুটা জানেন তাহলে বলবেন। এটি অনেক বেশি ব্যয়বহুল প্রক্রিয়া হবে যদি এই প্ল্যান কেউ করে থাকে, কেননা এমনিতে এর প্রোডাকশন অনেক বেশি এক্সপেন্সিভ, ব্যয়বহুল। কার কার কাছে রকেট আছে উপরে যাওয়ার জন্য? আমেরিকা প্রেরণ করতে পারে, কানাডা প্রেরণ করতে পারে, বা জার্মানি হয়তো বা পারবে। তো বাকি যেসব স্থানে হচ্ছে তারা কি করবে? তারা এখানে পৌঁছিয়ে দেবে আর এখান থেকে তারা উপরে পৌঁছাবে। যতক্ষণ পর্যন্ত তারা হাওয়াতে এটি পৌঁছাবে তার পূর্বে মানুষই হাওয়ায় পৌঁছে যায়। এরা শুধু কথাই বলতে থাকে সান্ত্বনা দেওয়ার জন্য মানুষকে যে আমরা এটি করছি, আসলে তো তারা সবাই প্রাকৃতিক যে নিয়ম রয়েছে সেটিকে তারা বরবাদ করছে বা খারাপ করছে, নষ্ট করছে। গ্রিন হাউস ইফেক্ট যে এখন হচ্ছে এটি এই কারণেই হচ্ছে যে ব্যালেন্স তারা নষ্ট করেছে। এছাড়া দেখুন যে এক হলো ধ্বংসের জন্য কাজ হচ্ছে আর আর অপর দিকে কল্যাণের জন্য কাজ হচ্ছে। তো কল্যাণের জন্য যেখানে কাজ হচ্ছে সেখানে মানুষের স্বাস্থ্যের জন্য, জীবনের জন্য, সেখানে অনেক অল্প উপাদান থেকে রেডিও অ্যাক্টিভ যে প্লান্ট রয়েছে সেখানে অনেক বেশি কাজ নেওয়া যায়। এনার্জির জন্য যেখানে বেশি ওয়েস্ট তো সেখান থেকেই আসছে। বেশি ওয়েস্ট কোথা থেকে আসে? ইন্ডাস্ট্রি থেকে? হুজুর জিজ্ঞেস করছেন। জি হুজুর, ইন্ডাস্ট্রি থেকে। আর ইন্ডাস্ট্রির অন্যান্য জায়গায় সেগুলো ব্যবহার করা যেতে পারে যদি এনার্জির জন্য আসে। জি হুজুর, এনার্জির জন্য আসে। তো যেখানে এনার্জি অন্য জায়গা থেকে পাওয়া যায়, সোলার এনার্জি, সেখান থেকে এটি নেওয়া যেতে পারে। সব জায়গায় এই ধ্বংসের উপাদান সৃষ্টি করার বেশি অধিক কান্ট্রি বা দেশ এনার্জির জন্য সেগুলো ব্যবহার করছে। হুজুর বলছেন যে জাপানে যে সুনামি এসেছিল এরপর অনেক দেশ নিজেদের প্লান্ট বন্ধ করে দিয়েছে। যেভাবে জার্মানি তো খবর এসেছিল যে তারা নিজেদের প্লান্ট বন্ধ করছে। তো এর থেকে কি লাভ হলো? এখন সেই প্লান্ট তো তারা বন্ধ করেছে, কিন্তু রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল তো সেখানে এই উপস্থিত রয়েছে। তো সেগুলো যদি ক্ষতি হয় বা তাহলে কতটা সেফ তারা করেছে? কংক্রিট ওয়ালও সেগুলোকে সংরক্ষণ করতে পারে না বা বিরত রাখতে পারে না। তো সেই যে ম্যাটেরিয়াল বা উপাদান তা তো সেখানে রয়েছে। হুজুর বলছেন সেগুলো তো যে কোনো সময় ক্ষতি করতে পারে। যে হুজুর, তা অবশ্যই করতে পারে। এছাড়া ইউকে বা অন্যান্য জায়গায়ও এগুলো রয়েছে। তো এই যে এখন যারা প্লান্ট তাদের বন্ধ করেছে, এ সম্পর্কে সরকার কি কোনো স্কিম বানিয়েছে যে এগুলোকে মাটির নিচে পুঁতে রাখবে না কি করবে? রিয়েক্টর যেগুলো বন্ধ হয়েছে সেগুলো সম্পর্কে আসলে চেষ্টা করা হচ্ছে যে সেগুলোকে অ্যাক্টিভেট যাতে না করা হয়। হুজুর বলছেন যে নাকি এখন থেকে সেগুলোকে সিলিকন যে আবরণ তা দিয়ে দিবেন না। হুজুর, সেখানে যে উপাদান ছিল যেগুলো ব্যবহৃত হচ্ছিল সেগুলোকে অবশ্যই তারা ক্যানিস্টারে রেখে এক জায়গায় ডিপোজিট করেছে, কিন্তু এখন সেগুলোকে পুনরায় তারা অ্যাক্টিভেট করবে না। আর বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে তারা বন্ধ করার চেষ্টা করছে এবং এগুলো অল্টারনেট যে সলিউশন রয়েছে তা বের করার চেষ্টা করছে। তা কিন্তু তার সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু জার্মানিতে যে আইন তারা পাশ করেছে, হুজুর বলছেন যে 2-3 বছর পূর্বে তারা যে আইন পাশ করেছিল এর ফলে তারা বলেছিল যে অনেক বন্ধ করবে তারা, জানি না তা করেছে কিনা। এখন তার উপর কাজ হচ্ছে হুজুর। তারা চেষ্টা করছে স্থায়ীভাবে এগুলোকে বন্ধ করার জন্য, কিন্তু তাদের এনার্জিও নিতে হয়। সেটি কোত্থেকে নিবে? এনার্জিও তাদের প্রয়োজন হয় শেষ পর্যন্ত পাওয়ারের জন্য বা অন্যান্য বিষয়ের জন্য। এনার্জির কোনো সোর্স তাদের দরকার। রাশিয়ার সাথে তো তারা যুদ্ধ করেছে যেখান থেকে 40% তেল তারা নিত।
বাকি এখন এখানেও যদি শেষ হয়ে যায় তাহলে এরপর মোমবাতি জ্বালানো শুরু করে দিবে তারা। আমার আওয়াজ তোমাদের কাছে পৌঁছাচ্ছে তো? যা হোক, তার প্রশ্ন হলো যে বায়ুমণ্ডলে যেতে পারবে না, এটি অনেক ব্যয়বহুল। জাযাকাল্লাহ হুজুর। জি, প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আমার প্রশ্ন হলো তার কাছে যে আপনি বলেছিলেন যে সিলিকন টিউব যেগুলো রয়েছে বা ক্যানিস্টার নিউক্লিয়ার টিউব যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহারের পর আপনারা বের করে পানিতে রেখে সেটাকে ঠান্ডা করেন, তখন টিউবের কি তাপমাত্রা এবং পানির কি তাপমাত্রা হয়ে থাকে? আর পানি যেটি রয়েছে সেটি কোথায় যায়? হুজুর বলছেন যে এটি কোথায় যায় বা সেটি কত দূর কতক্ষণ সেই রেডিয়েশন বা রেজ যেগুলো রয়েছে সেগুলোকে থামাতে পারে সেই টিউবগুলো? হুজুর, আমি বলেছিলাম যে এর ভিতরে যে রেডিওঅ্যাক্টিভিটি রয়েছে সেটি 10,000 র্যাম প্রতি ঘন্টা হয়ে থাকে, অর্থাৎ এর মাঝে যে রেডিয়েশন রয়েছে সেটি। তো এখন কমপক্ষে যে 9 মাস পর্যন্ত সেটি সেখানে রাখতে হয়, এর ভিতর অবশ্যই রাখতে হয়। যে পানিতে তা ঠান্ডা করা হয় সেটি এক সময় এসে রেডিওঅ্যাক্টিভ প্রভাব যেটি রয়েছে সেটি কি তার মাঝ থেকে শেষ হয়ে যাবে, পানি পরিষ্কার হয়ে যাবে? জি না হুজুর, এর জন্য তারা পিউরিফিকেশন প্লান্ট লাগিয়ে রাখে। যে পানি আপনারা দেন সেখানে, সেটির জন্য কি আপনারা এটি করেন যে সেটিকে পানি যে সার্কুলেট করে সেই এনার্জি থেকে কি ফ্রিজিং প্লান্টও সেখানে চলতে থাকে, যা সেই পানিকে সার্কুলেট করে পুনরায় সেটিকে নিয়ে আসে নতুন পানি নষ্ট করার পরিবর্তে? সেই পানি সেখানে যেটি থাকে সেটিকে রিয়েক্টরেও তারা ব্যবহার করে। তো ঠান্ডাও কি সেই পানিতেই করতে থাকে তারা? হুজুর, এটি জানতে চাচ্ছেন। পানি যখন এক বিশেষ পর্যায় পর্যন্ত রেডিয়েক্টিভ হয়ে যায় তো সেটিও তখন এক ভেস হয়ে যায়, তো সেই ভেসকে তখন তারা গ্লাসের সাথে মেল্ট করে সলিড করে ফেলে। তো হুজুর বলছেন যে আচ্ছা, সেটি এই প্রসেস রয়েছে যে তার সেটিকে আপনারা সলিড করে ফেলেন, তো ভেস্টকে সলিড করেন আপনারা। তো এর থেকে যে ধোঁয়া হয় বা ফিউম হয় সেগুলো কোথায় যায়? সেগুলো কি বাতাসে চলে যায়? সেই বাতাসকে রেডিয়েক্টিভ করে না তো সেটি? দেখুন হুজুর, এখন পর্যন্ত যে রিয়েক্টর রয়েছে সে তার ভিতরেও প্রোটেকশন থাকে। পানিকে তো আপনারা সলিড বানান, কিন্তু সেখানে যে সিস্টেম রয়েছে যে ধোঁয়া আপনারা উড়াচ্ছেন এবং সেটিকে ঠান্ডা করছেন, তো সেটি থেকে তার ভিতরে কি পুরো পানি থাকে? আর পুরো পানি কি সলিড হয়ে যায় না কিছুটা বাতাসেও চলে যায়? তো কিছুটা ভাপ হয়ে বাতাসেও যায়, বাষ্প হয়ে, স্টিম হয়ে। জি, তা থেকে স্টিমও হয় বা ধোঁয়া হয় বা বাষ্প হয়। তো এটি কি বাতাসকে দূষিত করে না তো? সেই ছবিতে যেখানে ওয়াটার পুল রয়েছে এগুলো উপর থেকে ক্লোজ করা থাকে বা বন্ধ করা থাকে, আর এর মধ্যে 40 ফুট গভীর ক্যানিস্টার রাখা হয়। তো এটি সম্ভব নয় যে এটি বাইরে যায়। তো এর অর্থ হলো এ থেকে যে বাষ্প বা ধোঁয়া হবে, ভাপ বা বাষ্প যেটি হয় স্টিম, সেটি এক সময় ঠান্ডা হয়ে যায়। এরপর কি সেটি পানি হয়ে যাবে? জি হুজুর, এরপর সেটি পানি হয়ে যাবে এবং পুনরায় সেই কন্টেনারে সেটি কি রেডিয়েশন ফ্রি হবে? সেটি কি রেডিয়েশন ফ্রি হবে? সেটি থেকে যে পানি হবে, রেডিয়েশন তো তার ভিতর হবে কিছুটা। তো আলটিমেটলি এই যে প্রসেস এটি কি চলতেই থাকবে না এক সময় শেষ হয়ে যাবে? তো এরপর সেই পানিকে কোথাও না কোথাও আপনারা ওয়েস্ট তো করবেন। তো এটি থেকে যখন রেডিও অ্যাক্টিভিটি থেকে স্যাচুরেট হয়ে যায় তখন সেই প্রক্রিয়ায় সেটিকে গ্লাসের সাথে সলিড করে ফেলা হয় আর এরপর সেটিকে ডাম্প করে দেওয়া হয়। তো যে পানি রয়েছে আগুন সেইটিকে ঠান্ডা করার জন্য, তো সেটি তো 100% তো সলিড হয় না বা হতে পারে না। পানি 100% কিভাবে সলিড হয়? সেটি কিছু না কিছু ধোঁয়া বা স্টিম তো হবে। তো এর মধ্যে আরো যদি
অ্যাড হতে থাকে তাহলে এটি এক লম্বা প্রসেস, আরও একটি সমস্যা আপনাদের সামনে সৃষ্টি হবে। তো মানুষ নিজের আরামের জন্য যে পদ্ধতি উদ্ভাবন করেছে সেটি একের পর এক সমস্যা সৃষ্টির পরিবর্তে তার কিছু করেনি। अब कोई ना कोई तो इंसानी खिदमत চলুন, আপনারা কোনো না কোনো মানুষের সেবা তো করছেন কোনো না কোনো ভাবে। इसको खत्म करना भी तो इंसानी खिदमत है ना। এটিকে শেষ করাও মানুষের একটি সেবা। আপনারা এটিকে বানানোর পরিবর্তে বরং এটিকে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন বা রাখবেন সেটিকে আপনারা রিসার্চ করছেন। তো সেই রড ইউজ করার পর আপনারা যে ব্যবহার পর বের করেন সেটির টেম্পারেচার কি হয়, বা সেটি 3000 মেগাওয়াট পার মিটার থার্মাল আউটপুট হয়ে থাকে। এটি কাউন্ট করা 3000 মেগাওয়াট হয়। সেটিকে কি ইউটিলাইজ করা যায় না? যে যে তাপ থেকে বের হচ্ছে এটিকে কি এনার্জিকে সেই ভেস্টের তো কোনো কাজ বা সেই ভেস্ট থেকে কোনো উপকার আপনারা লাভ করতে পারেন না বা সেটিকে ইউটিলাইজ করতে পারেন না আপনারা এনার্জির জন্য? এত বেশি তাপ বা এত বেশি মেগাওয়াট এনার্জি যে এটি বের করছে সেটিকে কি আপনারা পরিবর্তন করে ইউজ করতে পারেন না? এটি তো সারা পৃথিবীকে আলোকিত করতে পারে। এর সাথে যেহেতু রেডিয়েশন রয়েছে তাই সেটি আমাদের হ্যান্ডেল করতে হয়, তাই এটি সমস্যা যে সেই এনার্জিকে ব্যবহার করার জন্য। হুজুর জিজ্ঞেস করছেন যে আপনি কি পুরো রিসার্চ এখানে করেছেন নাকি পাকিস্তান থেকে করেছিলেন? হুজুর ব্যাচেলর আমি পাকিস্তানে করেছি আর এখানে মাস্টার্স করেছি। ঠিক আছে, এখন তার প্রশ্নের উত্তর দিন। তিনি স্বস্তি পাচ্ছেন না। হুজুর আমি জানতে চাচ্ছিলাম যে এমন কোন ইনস্ট্রুমেন্ট নেই যা তখনকার টেম্পারেচার বলতে পারে, এনার্জির ইউনিটস বলার পরিবর্তে টেম্পারেচারের ইউনিট আমাদেরকে বলতে পারতো। আপনি টেম্পারেচারের যে পরিমাণ রয়েছে সেটি उसके बाद इन्फिनिटी शो करने लग जाती है ना। এরপর ইনফিনিটি শো করতে থাকে, সেটি ফেটে বাইরে চলে আসবে। সেই ম্যাটেরিয়াল থেকে আনবে তারা যেটি এটিকে বলতে পারবে। ঠিক আছে, কেউ কি বলতে পারবে मटेरियल ऐसा है এমন কোনো মেটেরিয়াল আছে বা উপাদান আছে যা টেম্পারেচারকে মাপতে পারবে বা হিটকে মাপতে পারে বা ইনফিনিটিকে বলতে পারে? হুজুর আজকাল তো রেডিয়েশনকে টেম্পারেচার মাপার ডিটেক্টরের সাথে একটি টেকনিক হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, তা যদি মাপাও হয় তাহলে তার পাওয়ার আপনারা কিভাবে প্রকাশ করবেন? রেস্ট দি পাওয়ার আপনারা একের পর এক লাগাতে থাকবেন, আর এর উপকার কি হবে সেটি কি আপনারা মাপতে পারবেন? সেটি লিমিটেড। জি হুজুর আপনি সঠিক বলেছেন, জাযাকাল্লাহ। চলো বাঁচা গেছে। और হুজুর বলছেন যে আর কি জিজ্ঞেস করবে? यस আওয়াজ খুব কম শোনা যাচ্ছে। আমরা দেখি যে অ্যাটমিক এনার্জি অনেক ক্ষতিকর। আপনি কি পরামর্শ দিবেন যে জার্মান গভর্নমেন্ট 15 বছর সময়ের মধ্যে সকল অ্যাটমিক প্ল্যান্ট বন্ধ করে দিক এবং অন্য কোনো এনার্জি যত অ্যাটমিক এনার্জি থেকে উৎপাদন না করে? অবশ্যই আমি এটি চাইবো। হুজুর বলছেন যে সে রেকমেন্ড করুক না করুক আমি করব, এটি আমি জানতে চাচ্ছিলাম। আমি সাহেব বলছেন আসলে আমি রেকমেন্ড করতে চাই কিন্তু এটি সম্ভব নয় খুব শীঘ্র, কেননা এতে সময় লাগবে। হুজুর বলছেন যে এটি কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, কয়েক জেনারেশন হয়তো বা সময় লাগবে। জি আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম জন্দীপ মুনাওয়ার আর আমি কনস্ট্যান্ট ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। আমার সাধারণ প্রশ্ন আপনার কাছে, আপনি সিলিকন কার্বাইড ব্যবহার করেছেন, আপনি কিভাবে নিশ্চিত হতে পারেন যে সিলিকন কার্বাইড কপার এবং অন্যান্য মেটাল থেকে উন্নত মানের হবে? আপনার কাছে কোনো ডেটা আছে নাকি এর কোনো প্রমাণ আছে? হুজুর বলছেন যে আমার মনে হয় শুরুতেই তিনি কিছুটা কম্পেয়ার করে বলেছিলেন যে সিলিকন বেটার। জি আপনি বলুন। অর্থাৎ আমার প্রশ্ন হলো যে যদি আপনার রেজাল্ট সঠিক না হয় তাহলে আপনি কি করবেন? এটি কি যদি আপনারা সিলিকন
কার্বাইডকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কোনো মেজারমেন্ট করেছেন বা কোনো প্রাক্তন কোনো রিসার্চের উপর ভিত্তি করে এটি করেছেন অবশ্যই। আসলে আমরা দেখেছি যে এটি ক্যানিস্টার ডিজাইন করার জন্য সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে ভালো উপাদান, আর আমরা চেষ্টা করছি যে এটিকে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণের জন্য। হুজুর বলছেন যে এখন পর্যন্ত এটি হলো বেস্ট ম্যাটেরিয়াল বা সবচেয়ে সর্বোৎকৃষ্ট উপাদান এখন পর্যন্ত এটি। তাহলে আপনারা এখন পর্যন্ত নিশ্চিত নন, কিন্তু হুজুর বলছেন যে এখন পর্যন্ত তারা শিওর, কিন্তু আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত নই। আর শেষে যদি আপনাদের রেজাল্ট সঠিক না হয় তাহলে আপনাদের থিসিসের কি কনক্লুশন হবে? আসলে যে কোনো রিসার্চ থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। তো রিসার্চের পরে যদি এটি ফলপ্রসূ না হয় তাহলে আমি অবশ্যই অন্য কোনোভাবে সেটিকে ব্যবহার করতে পারবো বা অন্য কোনো উপায়ে। হুজুর বলছেন যে রিসার্চের অর্থ কি? যদি আলটিমেট বা আপনি সিদ্ধান্তে উপনীত হয়ে যান তাহলে তো সেটি ইন্ডাস্ট্রিতে চলে এসেছে, এখন তো রিসার্চ হচ্ছে, আর এখন পর্যন্ত তারা এটি প্রমাণ করেছেন যে এটি হলো উন্নত উপাদান, আর রিসার্চ এখনো শেষ হয়নি। ভবিষ্যতেও যদি কোনো উন্নত জিনিস পাওয়া যায় তাহলে তা আপনাদের বলে দিবেন, কিন্তু আমার মনে হয় আপনার জীবিত থাকতে তা বলতে পারবে না আপনাকে। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনার কাছে কি রেজাল্ট বা এক্সপেরিমেন্ট আছে সিলিকন কার্বাইডের ব্যাপারে, যে বা পূর্বের কোন রিসার্চার কি আপনাকে শেয়ার করেছেন যে সিলিকন কার্বাইড উন্নত মানের? হুজুর বলছেন যে এর মানে হচ্ছে যে এগুলো কি স্টোরেজে ব্যবহৃত হয়েছে? এখন পর্যন্ত এটি ব্যবহারে আসেনি, এখন পর্যন্ত শুধু মডেল স্যাম্পল তৈরি হচ্ছে। মডেল স্যাম্পলে আপনি কতটা এটি দেখে রেখেছেন বা পুরনো যে মেটেরিয়াল ছিল সেটিতে যেখানে যেখানে আপনারা রাখতেন সেখান থেকে যে মেজারমেন্ট আপনারা করেছেন, এমনকি কোনো মেজারমেন্ট কি আছে যেখানে রেডিও অ্যাক্টিভ যে প্রভাব ছিল সেটি পুরনোগুলোর চেয়ে এখানে কমে গেছে, এমন কোনো প্রমাণ আছে কি আপনার কাছে? ফিজিক্যালি এটি সম্ভব নয় যে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট রেখে আমরা চেক করতে পারি যে কতদিন তা থেকে দেরি হবে। হুজুর বলছেন যে কিন্তু কোয়ালিটির কারণে আপনারা এটি আন্দাজ করেছেন বা ধারণা করেছেন যে এটি উন্নত হবে। তো অবশ্যই আপনাদের কাছে কোনো পূর্ববর্তী ফলাফল আছে? আপনার হাইপোথিসিস কি এর মাধ্যমে? আসলে আমরা যেটি বলতে যাচ্ছি যে আমাদের অবশ্যই নিউমেরিক্যাল স্টিমুলেশন করতে হবে বা গাণিতিকভাবে এটি হিসাব করতে হবে। আমরা কোনো একটি স্টিমুলেশন সৃষ্টি করব যার মাধ্যমে আমরা দেখতে পারি যে এটি কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করবে বা বিভিন্ন পরিস্থিতিতে এর ফলাফল কি হবে এটি আমরা চেক করব। আমরা সরাসরি রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট এর মধ্যে রেখে আমরা এই পরীক্ষা করতে পারি না। আপনারা অবশ্যই কোনো না কোনো প্রপার্টিতে এটি রেখে পরীক্ষা করে থাকবেন। আসলে আমরা ফিজিক্যাল প্যারামিটারগুলো টেস্ট করে দেখছি, যার কারণে আমরা মডেল সৃষ্টি করার চেষ্টা করছি, আর কিন্তু এগুলো নিউমেরিক্যাল মডেল নয়। অবশ্যই এগুলো নিউমেরিক্যাল বিষয়গুলো আমরা পরবর্তীতে চেক করব। আমরা এটিকে পরবর্তীতে অবশ্যই চেক করব। আর মডেল আপাতত আমরা মডেল তৈরি করছি যাতে আমরা স্টিমুলেশন করতে পারি। আর এটি অনেক কমপ্লিকেটেড, অর্থাৎ 3D মডেল বানানো অনেক কমপ্লিকেটেড ব্যাপার। আর স্টিমুলেশনের ক্ষেত্রে এটা অনেক মাঝে মাঝে কয়েক সপ্তাহ লেগে যায় শুধুমাত্র একটি সাইকেল তৈরি করার জন্য স্টিমুলেশনের ক্ষেত্রে, তাই অনেক বেশি সময় প্রয়োজন হয় একটি হোল স্টিমুলেশন তৈরি করার জন্য। আর সব শেষে আমরা যদি দেখি যে রেজাল্ট ভালো নয় তাহলে আমরা পুরো স্টিমুলেশন আবার পরবর্তী করতে হয়। যা হোক, মূল কথা হলো যে রিসার্চ হচ্ছে, যখন রেজাল্ট আসবে তখন আপনাকে বলে দিবে তারা। আপনি বসুন। জাযাকাল্লাহ হুজুর, অন্যদেরকে কিছু বলতে দিন। 1 ঘন্টা তো পূর্ণ হয়ে গেছে, 7 মিনিট অধিক হয়ে গেছে তাদের। আর কি প্রশ্ন করতে চাও? আর কয়েক মিনিট বাকি আছে। লাজনাও আছে।
ঠিক আছে, আর কেউ কি কোনো কথা বলতে চায়? 2 मिनट कर लो बात। জি, 2 মিনিট কথা বলে নিন। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, খাকসার কম্পিটিশনাল সায়েন্সে মাস্টার প্রোগ্রামে পড়ছি, আর কম্পিটিশনাল সায়েন্স স্টিমুলেশনও করে যেভাবে বন্ধু বলেছেন, কিন্তু এই স্টিমুলেশন করা হয় যে তারা ল সম্পর্কে জানে, আর এক রেজাল্ট কি হবে সেটি তারা দেখার চেষ্টা করে। কম্পিটিশনাল সায়েন্সে ল যেটি রয়েছে তার উপর হাইপোথাইসিস হয়, আর রেজাল্টের সাথে সেটিকে কম্পেয়ার করা হয়, সেটিকে চিন্তা করে বলা হয় যে এ সম্পর্কে ল যেটি আছে সেটি এর সাথে খাপ খায় কিনা। তো খাক স্যার, কিছু দিন পূর্বে আপনার সাথে যে সকল বৈঠক হয়েছিল সেখানে মেশিন লার্নিং কম্পিউটেশনাল সায়েন্সের ব্যাপারে আপনার পরামর্শ, নিউরো সায়েন্সে আমি স্পেশালাইজ করেছিলাম। তো নিউরো সায়েন্সে স্টিমুলেশন যেটি রয়েছে সেটি সর্বদা সত্য হয় না। একবার যদি নিউরো সায়েন্সের ট্র্যাকে চলে যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেটি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মানুষ ব্যস্ত হয়ে যায় যেন অধিক ভালো ফলাফল হয়, অধিক ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়। সেখানে যখন কথা হয়েছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ হচ্ছে আর এমন ইন্টেলিজেন্স সিস্টেম আজকাল হচ্ছে, তো তখন কিছুটা তৃষ্ণা রয়ে গিয়েছিল যে আপনি যে প্রশ্ন করেছিলেন যার উত্তর দেওয়া সম্ভব হয়নি, যে যে সেটি সেই উত্তর দিতে পারে না যা প্রি প্রোগ্রাম করা নাই। তো এই সম্পর্কে একটি কোর্স যখন আমি করছিলাম তখন সেখানে আমাদের প্রফেসর বুঝিয়েছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত টেকনিক রয়েছে তা মেশিন লার্নিং হোক বা বিভিন্ন স্ট্যান্ডার্ড স্ট্যাটিক্সের ক্ষেত্রে হোক, মূলত ব্রেইনের ভিতর যে লার্নিং বা শেখার ক্ষমতা থাকে, এই সমস্ত জিনিস অনেক সিমিলার বা সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ নিউরনস এবং সিনাপসিস ইনপুট অনুযায়ী যেভাবে নিজেকে অ্যাডপ্ট করে থাকে সেই কাজই মেশিন লার্নিং মেথডসও করে থাকে বা স্ট্যাটিস্টিকও করে থাকে। হুজুর বলেছেন যে আমি হয়তো এটি বলেছিলাম যে আপনি যেটি ফিড করেছেন তারই উত্তর দিবে, যা আপনি ফিড করেননি তার উত্তর আসবে না। জি, আপনি এদিকেই ইঙ্গিত করেছিলেন। তো এদিক থেকে যদি দেখা হয় তাহলে এর যে প্রোডাক্ট সেটি হলো সেই সিস্টেমকে আপনি এমনভাবে সেট আপ করতে পারেন যে পূর্ব থেকে আপনাকে উত্তর জানা থাকা জরুরি নয়, আপনি সেটিকে এমনভাবে সেট আপ করেন। হুজুর বলছেন যে যদি জবাব বা উত্তর আসা জরুরি না হয়, কিন্তু এমনিতেই যদি কোনো জিনিস আপনি করতে থাকেন আর কোনো আলটিমেট উত্তর যদি আসে তাহলে সেটিকে প্রুফ করার জন্য যে সঠিক কিনা সেটি তো অবশ্যই আপনি আপনার ব্রেন থেকে পুনরায় ক্যালকুলেট করবেন। আমি হুজুর বুঝতে পারিনি, হুজুর বলছেন যে কোনো জিনিসকে কম্পিউটারে এটি আবশ্যক নয় যে আপনি উত্তর জানবেন আর এরপর আপনি তার উত্তর জানতে চেষ্টা করবেন। তাই অনেক জিনিয়াস শিশু যারা রয়েছে তারা কম্পিউটারে সবচেয়ে বেশি হ্যাকিং তারা করে, কেননা তারা কোনো জিনিস কোথাও থেকে কোথাও নিয়ে যায় আর অনেক সময় করে থেকে বড় বড় কোম্পানির সর্বনাশ করেছে তারা। জি হুজুর, এমনটি হয়েছে। তো এটির অর্থ এটি নয় যে অন্ধকারে তীর ছুটতে থাকো, তো কোথাও থেকে কোথাও কখনো পৌঁছে যাবে বা খারাপ করে দিবে কোনো জিনিস। তো এর উদ্দেশ্য এটি হয় না যে আমরা এটিকে প্রমাণ করব যে এটি খারাপ, এটি তারা নিজেদের একটি খেলার মতো খেলতে খেলতে কোথাও থেকে কোথাও পৌঁছে যায়। তো আপনি যখনই কোনো ফলাফলে কম্পিউটারের মাধ্যমে যেতে চাইবেন বা কোনো ফর্মুলা করবেন বা কোনো বিষয়ের উপর কাজ করা আরম্ভ করবেন, তো সেটিকে যখন সেটির ফলাফল আসে তখন এটির ফলাফল আসে তখন সেটিকে যাচাই করার জন্য যে সেটি সঠিক কি না সেটি প্রমাণ করার জন্য অবশ্যই সেই স্টেপসের উপরই আপনি পুনরায় ফিরে যাবেন আর দেখবেন যে রেজাল্ট সেই অনুযায়ী হচ্ছে কি না। নতুবা এটি তো আবশ্যক নয় যে যদি আমরা জানি যে 12কে 12 দ্বিগুণ করলে 144 হয়, এখন কম্পিউটার যদি সেখানে 144 দেখায় তাহলে এজন্য যে আপনি সেটিকে সেখানে সেট করে রেখেছেন বা ফিট করে রেখেছেন, যদি সে সেই অনুযায়ী উত্তর না দেয় তাহলে আপনি পরীক্ষা করে দেখবেন যে কম্পিউটার সঠিক বলছে কিনা, আপনি অবশ্যই ক্যালকুলেট করে সেই অনুযায়ী দেখবেন। তো প্রফেসর সাহেব কি বলেন? হুজুর, এই যে প্রশ্ন
এটি হলো যে র্যান্ডমনেস কম্পিউটার যেগুলো রয়েছে সেগুলো পুরোপুরি র্যান্ডমনেস জেনারেট করতে পারে না, কিন্তু এর অ্যাপ্লিকেশন যদি দেখা হয় তাহলে এভাবে হতো যদি একটি রোবটকে আপনি নিজে কন্ট্রোল করতে চান তাহলে অনেক সিচুয়েশনে সেটি সম্ভব হয় না। অন্যান্য কম্পিউটার কথা তো পরে, আমাদের এক স্কুলে আতা আলী সাহেব ছিলেন শিক্ষক, তিনি শিশুদের পড়াতেন। তার অঙ্কের ক্ষেত্রে লাখ লাখের লাখ লাখ গুণের সংখ্যা জিজ্ঞেস করলেও তিনি 2 সেকেন্ডে আমার মনে হয় উত্তর দিয়ে দিতেন। তার নিজের ব্রেন এত দ্রুত ক্যালকুলেশন করতে পারতো। তো কম্পিউটার যে বানিয়েছে সেও এই কথাই বলে যে এই কম্পিউটার নিজের কোনো উৎকর্ষ নয়, বরং আমার ব্রেইন হলো উৎকর্ষ যা এই কম্পিউটার বানিয়েছে। জি হুজুর, আল্লাহ তাআলার মোকাবেলা কম্পিউটার করতে পারে না, কিন্তু হুজুর হুজুর বলছেন যে যা হোক এর একটি সহজ সাধ্যতা সৃষ্টি হয়েছে, কিন্তু এর ক্ষতিও হয়েছে। অনেক সময় হুজুর বলছেন যে আমি কাউকে জিজ্ঞেস করলে, মাল বিভাগকে জিজ্ঞেস করলে যে এত পূরণ এত কত হয়, তো তারা ক্যালকুলেটর খুলে বলে দেয়, কিন্তু সেটি আসলে মৌখিক উত্তর হয়ে থাকে। যা হোক আপনারা এর কোনো না কোনো আপনি এর কোনো না কোনো সমাধান বের করেছেন, এটি বলতে চান আপনি? জি হুজুর। জি, দাঁড়িয়ে যাও তুমি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হুজুর বাশার জঞ্জু আমার নাম, আমি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করছি। মাশাআল্লাহ, কি বলতে চান আপনি? আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই। আমি মধু সাথে নিয়ে এসেছি। ঠিক আছে, দপ্তরে রেখে দিন এবং বিকেলে নিয়ে নিন বা কাল সকালে নিয়ে নিন। কোথা থেকে নিয়েছেন? ঘর থেকে মামা দিয়েছেন। কোন জায়গায় আপনি থাকেন সেটি জিজ্ঞেস করছি। কোথায় থাকেন? আপনি কাছাকাছি থাকেন? আপনার ঘর কোথায়? ডুসেলডর্ফ। এটি কোথায়? আখেনের কাছে কাছে। আপনি কি ফেরত যাবেন? জি হুজুর। ঠিক আছে, তার কাছে দিন আর সন্ধ্যায় নিয়ে নিবেন। ঠিক আছে, বসুন। পিছনে দিয়ে দিন মাইক। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, খাকসারের নাম আহমদ বশির জঞ্জু। আমার প্রশ্ন হলো, যখন হুজুর পড়াশোনা করতেন আর পরীক্ষা দিতে যেতেন তখন কোন দোয়ার দিকে আপনি মনোযোগ দিতেন? আমি পড়াশোনায় খুবই দুর্বল ছিলাম, আমি শুধু দোয়াই করতাম আর দোয়ার কারণে পাশ করে গেছি। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, খাকসারের নাম আসাদ সালমান আর খাকসার ইকোনমিক্সে মাস্টার্স করছি ইউনিভার্সিটি স্টেট কাসেলে। হুজুর, খাকসারের প্রশ্ন হলো, নিউ ইকোনমিস্টরা আজকালকার যুগে ইকুয়ালিটিকে সোসাইটিতে ক্রিটিসাইজ করে। তারা বলে যে আমরা যদি ধনী মানুষদের কাছ থেকে ইনকাম কমিয়ে গরিব মানুষদেরকে দেই তাহলে এটি ফেয়ারনেস হবে না বা এটি অনুচিত হবে। হুজুর, আমার প্রশ্ন হলো আপনার কাছে যে ইসলামিক পয়েন্ট অফ ভিউ বা ইসলামিক দৃষ্টিকোণে এটি কি বলে? হুজুর বলছেন যে ইসলাম বলে যে যারা বঞ্চিত শ্রেণী রয়েছে তাদের খেয়াল রাখো। ইসলাম বলে যে যারা এতিম রয়েছে তাদের খেয়াল রাখো বা তাদের প্রতি দৃষ্টি রাখো। নিজেদের চেয়ে তারা দুর্বল, যাদের প্রয়োজন রয়েছে তাদের সাহায্য করো। তাই যেমন আগাখানি যারা রয়েছে, যেহেতু তারা উন্নত শ্রেণী, ইহুদিরা এমন করে রেখেছে যে তাদের যারা দুর্বল রয়েছে, যেমন ব্যবসায়িক আগাখানি যারা রয়েছে, যারা সাধারণ গরিব রয়েছে তাদেরকে বলে যে বড় ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কিছু দিন কাজ করে, তাকে সেখানে ট্রেনিং দেয়, এরপর তাকে ছোট কোনো দোকান বা স্টল দিয়ে দেয়, আর এরপর তারা সেই ব্যবসা করতে করতে তারা বড় হয়। এভাবে তাদেরকে সাহায্য করে। আর আরেকটি হলো তাৎক্ষণিক সাহায্য, যেভাবে এক গরিব এবং গোরত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তিনি বলেন যে এরা ক্ষুধার্ত এবং তাদেরকে খাবার খাওয়া। তখন মানুষ বিভিন্ন জিনিস আনতে চায়, কেউ এক মুঠি আটা নিয়ে আসে, কেউ খেজুর নিয়ে আসে। তো এইভাবে এক স্তূপ একত্রিত হয়, আর এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তা বিতরণ করতে আরম্ভ করেন। তাদের খাবারের ব্যবস্থা হয়ে যায়, তাদের কাপড়ের ব্যবস্থা হয়ে যায়। তো এইভাবে তারা কিছুটা পেয়ে খুশি হয়ে যায়। তো ইসলাম বলে যে এক হলো তাৎক্ষণিক যে প্রয়োজন সেটিকে পুরো করা, আর আরেকটি হলো দীর্ঘস্থায়ী প্রয়োজন সেটিকে পূর্ণ করা। তো এই জন্য হযরত খলিফাতুল মসিহ সানির একটি বই রয়েছে, সিস্টেম অফ ইসলাম।
সেটি যদি না পড়ে থাকে তো সেটি পড়ো। আর এছাড়া নিউ ওয়ার্ল্ড অর্ডার খলিফা সানি আরেকটি বই, সেটি পড়ো। এখানে অবশ্যই তুমি অনেক দূর উত্তর পেয়ে যাবে। ইকোনমিক্সের স্টুডেন্টদের অবশ্যই তা পাঠ করা উচিত। আমাদের যে অনেক ভালো ইকোনমিস্ট রয়েছে আমেরিকার ইউনিভার্সিটিতে তিনি পড়ান, 10 বছর পূর্বে তিনি বয়াত করেছিলেন, আহমদী হয়েছেন। তার সম্পর্কে পাকিস্তানে একটি শুরু হয়েছে ইমরান খান, যে পাকিস্তানে বলেছিল যে কাদিয়ানিকে নিজেদের ইকোনমিক অ্যাডভাইজার রাখতে যাচ্ছি, আমি কাদিয়ানিকে রাখবো না। এটি সেই ব্যক্তি যার কথা আমি বলছি। তিনি যে ট্রান্সলেশন করেছেন খলিফা সানির বইয়ের এর অধিক অংশ তারও, তো তিনি এটি অনেক পছন্দ করেছেন। এটি পড়ে নাও। এখন পরবর্তীদের সুযোগ দেওয়া হবে। আপনাদের সায়েন্টিস্ট অনেক বেশি সময় নিয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম।